আমার এই চ্যানেলের সকল দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি ভিডিও প্রকাশ করতে চলেছি। এইটি চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার বা যেটা ফাইনাল সেমিস্টার বলে, অর্থাৎ এখানে ব্রড কোশ্চেন হবে, যেখানে এই 40 নম্বর প্রশ্নের অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে একটি নাটক। নাটকটির নাম হচ্ছে ডাকঘর। ডাকঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই ডাকঘর নাটকটি বিশ্বভারতীর যে প্রকাশনী সংস্থা, সেখানে রবীন্দ্র যে রচনাবলী, সেই রবীন্দ্র রচনাবলীর 11 খণ্ডে প্রকাশিত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকাশিত যে রবীন্দ্র রচনাবলী তার সেখানে 5ম খণ্ডে এটি সংকলিত হয়েছে। আপাত দৃষ্টিতে এই নাটকটি এক ঝলকেই মনে হয় যেন খুব অল্প বয়স্কদের জন্য বা ছেলেদের জন্য রচনা। আসলে রবীন্দ্রনাথ সবেতেই সিদ্ধহস্ত। তিনি একেবারে শিশু শিক্ষা থেকে শুরু করে বয়স্ক মানুষের, যুবকদের প্রত্যেকের জন্যই তিনি তার সাহিত্য সম্ভার সুসজ্জিত করে রেখেছেন। এই নাটকটি বহু পূর্বে এর সামান্য অংশ অনেক নিচু শ্রেণীতেও পড়ানো হতো, কিন্তু এটি দ্বাদশ শ্রেণীর একেবারে ফাইনাল সেমিস্টারে গোটা নাটকটা দেওয়া হয়েছে। এই নাটকটির যদি আমরা মূল গ্রন্থ বলি তাহলে আমরা এটাই বলবো যে এটি রবীন্দ্র রচনাবলীর বিশ্বভারতী প্রকাশনার 11 নম্বর যে সংকলন সেখান থেকে নেওয়া হয়েছে। আর এটি হচ্ছে গিয়ে 1912 সালে রচিত। এই রচনাটির যে সময়কাল, সেই সময়কালটিও খুব উল্লেখযোগ্য। এখানে সময়কালের যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে একেবারে 1912 সালের একেবারে 16ই জানুয়ারি এটি প্রকাশিত হয়। তবে এই নাটকটির 23 পাতা জুড়ে রয়েছে। একে একটি ভিডিওর মধ্যে তুলে ধরা বেশ শক্ত, তবুও চেষ্টা করি যে কি করে এর মূল বিষয়বস্তু অন্তত তুলে ধরা যায়। এখন রবীন্দ্রনাথের যে জীবনী সেটি আমরা ইতোপূর্বেই আলোচনা করে দিয়েছি। তাঁর আরও একটি কবিতা এই পর্যায়ে রয়েছে, সেটি হচ্ছে প্রার্থনা। সেটি নৈবেদ্য অর্থাৎ 13 সালের রচনা সেটা, আর এটি 12 সালের অর্থাৎ ঠিক তার আগের বছর। রবীন্দ্র জীবনে এই যে 1861 থেকে 1941 এই দীর্ঘ সময়কালে একজন সাধারণ মানুষের মতো তিনি কিন্তু বহু দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়েছেন, অর্থাৎ বিয়োগ ব্যথা। এই বিয়োগান্তক যে তাঁর যে জীবন বয়ে চলেছে, বিশেষ করে তার 13 বছরে মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ, তার যে প্রিয় বৌঠান তার বিয়োগ, মাত্র 29 বছর বয়সে তার স্ত্রী মৃণালিনীর বিয়োগ। এছাড়াও তাকে সবথেকে বেশি আন্দোলিত করেছিল তার একেবারে কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু, যেটি হয়েছিল 1907 সালে। এছাড়াও তার যে 3 মেয়ে রেণুকা, মাধবীলতা এবং এই 3 কন্যার যে জীবন, তাদের যে বৈবাহিক জীবনের যে ভার, সেটাও রবীন্দ্রনাথকে বহন করতে হয়েছে। সেটা ছিল খুব দুঃসহ। সর্বোপরি তার জীবনের বিভিন্ন পর্যায়ে সমালোচনার অভাব ছিল না। এই সমালোচনায় তিনি বিদ্ধ হয়েছেন। আর একদিকে এই মৃত্যু, এই যন্ত্রণা, বিরাট ঠাকুরবাড়ির এই যে তাকে যে বহন করা, ঐতিহ্যকে বহন করা, এসব বিশেষ করে জমিদারি, একদিকে শান্তিনিকেতন, অন্যদিকে কলকাতা, তারপরে পদ্মা বিধৌত যে শিলাদহ, সাজাদপুর, কুষ্টিয়া, এই 3 এলাকা সবে মিলে কর্মক্লান্ত জীবন, এবং সেই কর্মক্লান্ত জীবনের প্রতি পদক্ষেপে
কোনোটাই সুখের শান্তির ছিল না। এমনকি তিনি যে নোবেল পুরস্কার লাভ করেছেন, যেটি 1911 সালে রচিত হয়েছিল, গীতাঞ্জলি কাব্য, যেটি 13 সালে তাঁর নিজের অনুবাদে সং অফারিংস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং সে পুরস্কারের মধ্যেও যেমন সম্মান ছিল, তেমনি তার পিছনে ছিল কিন্তু বহু কণ্টক কাকীর্ণ সমালোচনা। এই সমস্ত বিষয় থেকে তিনি একসময় ভেবেছিলেন যে আমি এই পৃথিবী থেকে অনেকটা দূরে, মানে এই যে জানা যে জগৎ, এই যে জানা যে পৃথিবী, এই পৃথিবীর বাইরে আমি চলে যাব। যদিও রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বেশিরভাগই বলেন যে রবীন্দ্রনাথের সাহিত্যের সীমা অসীমের যে মিলন ক্ষেত্র, অর্থাৎ তার যে লাইন, বিখ্যাত কাব্যের যে তিনি কবিতার যে লাইন এ প্রসঙ্গে উদ্ধৃত করা যায়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ তাই এত মধুর। তা সেই সীমা অসীম এবং ঋতু বদলের যে বিষয়বস্তু, সেটাও কিন্তু এই নাটকে সেই অভিঘাত এসে পড়েছে। এবারে তিনি বিশ্ব পর্যটন করতে না পারলেও তিনি কিন্তু শিলাইদহ এবং শান্তিনিকেতনে বেশ কিছুদিন কাটানোর পর তাঁর এই যে একাকিত্ব, সেই একাকিত্বকে তিনি নাটকের প্রতীক চরিত্রে ওই অমলের মধ্যে দিয়েই প্রকাশ করেছেন। অমল এই নাটকের প্রধান চরিত্র। এই অমলের সে হচ্ছে গিয়ে এক নিঃসন্তান মাধব দত্ত, সে বৈষয়িক লোক, তার সে পালিত পুত্রসম, কিন্তু কিছুদিন তার সঙ্গে থেকে মাধব দত্তের তার যে সেই কার্পণ্যবোধ সেটা উঠে গেছে। কিন্তু এই অমল চিররুগ্ন, সে অসুস্থ, তার বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাকে কবিরাজ বলে গেছে সবসময় ঘরে থাকতে হবে, কোনো আলো হাওয়া বাতাস লাগানো চলবে না। ফলে তার এখন ঠাঁই হয়েছে জানালার ধারে। আর জানালায় বসে বসে সে যে দৃশ্যগুলো দেখেছে, সেই দৃশ্যগুলোকে খুব সংক্ষেপে এইভাবে আমরা করে নিতে পারি। সে কী করেছে, সে অল্প বয়স্ক একটা ছেলে, তা সেই ছেলের দেখতে পাচ্ছে জানালার ধারে গিয়ে খোলা জানালার পাশে বসে বাইরের চলমান সে জগৎ পাশ দিয়ে দেখতে 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 থাকছে। এবং সেই খোলা জানালার প্রতি তার আকর্ষণও কিন্তু আস্তে আস্তে বাড়ে। এবং সে বাইরে দিয়ে দেখে যে চারিদিকে পথচারীর যে কোলাহল এবং তাদের যে কার্যকলাপ, তাদের যে সুর সে শুনতে পায়, দেখতে পায়। এরপর আসে একজন দইওয়ালা, সে তার নিত্য যে ব্যবসা দই বিক্রি করা, সেই দই চায় ভালো দই, এই যে সাধারণ কথা, কিন্তু তার মধ্যে সে অসাধারণ একটি ব্যঞ্জনা খুঁজে পায় অমল। এরপর আসে পথচারী, প্রহরী, এবং প্রহরীর পরে আসে গ্রামের মোড়ল, সে তার কর্তব্য পালন করার জন্য আসে। এছাড়াও আসে ছেলের দল, তারা খেলতে যায় এবং সে খেলার জন্য তাকে অনুরোধ করে জানালার পাশে খেলতে, কারণ সে দেখবে, তার খেলনাও দিতে চায়। সব শেষে আসে সুধা, যে মালির মেয়ে, তার সঙ্গে সে ফুল তুলতে যায়। তো ফুল তোলার পরে সে ফুল কী করে সেসব বলেছে এবং শেষ পর্যন্ত তার সঙ্গে একটা গভীর সম্পর্ক জড়িয়ে পড়ে, যে সে যেন তার মনে হয় যেন ভোরের আকাশের তারা বলে মনে হয়েছে ওই মালির মেয়ে সুধাকে। আর শেষ পর্যন্ত রাজকবিরাজ এসেছে, রাজবৈদ্য এসেছে, এবং রাজবৈদ্য এসে বলেছে যে অমল ঘুমিয়ে পড়েছে। আর সর্বোপরি এই নাটকে আরেকটি চরিত্র আছে, তার নাম দাদা ঠাকুর। এই দাদা ঠাকুর চরিত্র রবীন্দ্রনাথের বহু নাটকেই রয়েছে। এরা বিবেকের চরিত্র। তবে নাটকের যেখানে শেষ হয়েছে, সেই শেষে কিন্তু দেখে যেন মনে হয় যে নাটকের অমলের মৃত্যু হয়েছে তাই মনে হবে, কিন্তু না, অমল ঘুমিয়ে পড়েছে। এবং সেই ঘুমিয়ে পড়া দৃশ্যটি তার রোগমুক্তি হয়েছে, কারণ যে বৈদ্য এবার এসেছে সে হচ্ছে রাজবৈদ্য, তার হাতে সে একজন ধন্বন্তরী, সেখানে মৃত্যুর প্রবেশ করার খুব অধিকার নেই। আর তারপর এসেছে যে দাদা ঠাকুর, সে তো সবাইকেই সমস্ত আনন্দের যজ্ঞের তিনি অংশীদার। দই বিক্রি করা, দইওয়ালার আশা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সুধার আশা, আর তৃতীয়ত হচ্ছে গিয়ে এই দাদা ঠাকুর, বা তিনি এসে কিন্তু এই নাটকটিকে
বা এক অমলের যে মনের ভাব, অর্থাৎ এই যে সীমা থেকে যে অসীমে চলে যাওয়া এবং সেই অসীমে তার যে আনন্দ, সেই আনন্দটাকে তিনি পুরো নাটকীয়তার মাধ্যমে তুলে ধরেছেন। এখানে চিঠি ও ডাকঘর উভয়ই প্রতীকধর্মী। নাটকটির নাম হচ্ছে ডাকঘর, ইংরেজিতে যেতে বলা হয় পোস্ট অফিস, অর্থাৎ যেখানে যোগাযোগ ব্যবস্থা করা হয়, চিঠিপত্র দেওয়া নেওয়া করা হয়। সুদূরে যারা অবস্থান করে আত্মীয় স্বজন, তাদের মধ্যে যোগ সেতু হচ্ছে এই ডাকঘর। কিন্তু এখানে চিঠি, এবং চিঠিটা কে এনেছে, চিঠি দিয়েছে ওই গ্রামের মোড়ল। সে সাদা পাতা দিয়েছে এবং তাতে লেখা আছে নাকি রাজাদের ফরমান। সুতরাং একে অপরকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন এই চিঠি এবং ডাকঘর। সেই সঙ্গে যুক্ত হয়েছে ডাক হরকরার প্রসঙ্গটিও, যারা সুদূরের বার্তাকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিতের উদ্দেশ্যে। বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় এখানে উন্মুখ হয়ে আছে অমল চাই রাজার চিঠি, রাজার বার্তা, সেই রাজার বার্তার প্রকাশক চিঠি, বাহক ডাক হরকরা, আর সংগ্রহের স্থান হচ্ছে ডাকঘর। মানবাত্মা ডাকঘরের দৌলতে পরমাত্মার বার্তা পেয়েছে, অর্থাৎ সীমা এবং অসীম এই যে মিলন সাধনা। অমলের সমস্ত আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেছে, তার চোখে নেমে এসেছে প্রশান্তির ছায়া, যাকে সাধারণ দৃষ্টিতে মনে হয়েছে সে ঘুমিয়ে পড়েছে। আর তার ঘুম যে মৃত্যুর দ্যোতক নয়, নূতন প্রাণের যে সঞ্চার, নূতন আনন্দের যে সঞ্চার, তারও প্রমাণ কিন্তু পাওয়া যায়। ডাকঘর নাটকটিতে চরিত্রগুলির মধ্যে সাংকেতিকভাবে দ্যোতিত হলেও কোনো চরিত্রই বিশিষ্ট চরিত্র হিসেবে কিন্তু প্রাধান্য লাভ করেনি। সব চরিত্র মিলেমিশে একটা নাটকের যে অ্যাকশন, সেটা তুলে ধরা হয়েছে। এখানে তত্ত্ব নয়, রস প্রধান। এই নাটকে হচ্ছে তত্ত্ব, যা সুদূর, যা অস্পষ্ট, অতীন্দ্রিয়, তার মধ্যে দৃশ্য জগতের রূপ রস সঞ্চার করে রবীন্দ্রনাথ আলোচ্য নাটককে প্রত্যক্ষ গোচর করে তুলেছেন, যা নাটকের আর্টের পর্যায়ে উন্নীত হয়েছে। নাটকটি হয়ে উঠেছে রবীন্দ্র নাট্য সাহিত্যের রূপক সাংকেতিক নাটকের এক উজ্জ্বল উদাহরণ। এখানে প্রমথনাথ বিশির একটি বক্তব্য উল্লেখ করা প্রয়োজন। প্রমথনাথ বিশি তিনি বলেছেন এই নাটকটির মূল যে সূত্র, সেই সূত্র হিসাবে তিনি বলেছেন ডাকঘর নাটকটি তার নিজের মৃত্যুকল্পনা অবলম্বনেই লেখা। কার না? রবীন্দ্রনাথের মৃত্যুকল্পনা। বারবার মৃত্যু এসেছে। বিশেষ করে আমরা যদি রবীন্দ্রনাথের মৃত্যুঞ্জয় কবিতা পড়ি, সেখানে মৃত্যুঞ্জয়ে রবীন্দ্রনাথ দেখেছেন যে মৃত্যুর মুখোমুখি হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি নাটকে মৃত্যুঞ্জয়ী সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি বলেছেন মৃত্যুর চেয়ে তুমি বড় নও, এই কথা বলে যাব আমি চলে। তাই সেখানে বলেছেন যেটি মৃত্যু কল্পনা অবলম্বনে রচিত। কালীমোহন ঘোষের ডায়েরিতে কবির ডাকঘর রচনার বিষয়টি উল্লেখ আছে। সেখানে বলছেন যে ডাকঘর যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে আবেগের তরঙ্গ জেগে উঠেছিল, তোমাদের ঋতু উৎসবের জন্য লিখিনি। এইভাবে নাটকটির সূত্রটি দিয়েছেন প্রমথনাথ বিশি, যাকে সংক্ষেপে বলা হয় প্রনাবি। তাহলে এখানে এই নাটকের সঙ্গে আমরা কি পেলাম, যে মানবাত্মা এবং পরমাত্মা এর যেমন মিলনের বার্তা পাওয়া গেছে, তেমনি অমলের সমস্ত আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেছে। তার চোখে নেমে এসেছে প্রশান্তির ছায়া। এতদিন সে ঘর থেকে বেরোতে পারেনি, রৌদ্রে যেতে পারেনি, বাতাস যেতে পারেনি, ছেলেদের দলের সঙ্গে খেলতে পারেনি, দইওয়ালার সঙ্গে যেতে পারেনি। তার বহু আকাঙ্ক্ষা কিন্তু আজকে নিবৃত্তি হয়েছে। নাটকীয় কৌশলের চমৎকারিত্বে এক গভীর সংকেতময় রবীন্দ্র শিল্প যেন এখানে সিদ্ধি লাভ করেছে। আর ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসাবে ডাকঘর নাটকটি হয়ে উঠেছে অত্যন্ত সার্থক এবং সুপ্রযুক্ত। এখন এই নাটকের আমরা কতকগুলি যে টিকা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন নাটকের মধ্যে, যেগুলির মধ্যে অনেক পৌরাণিকতাও রয়েছে। সেগুলোর মধ্যে যেমন আয়ুর্বেদ, অর্থাৎ যে আয়ুর্বেদিক চিকিৎসা হচ্ছিল অমল অসুস্থ, তা সে আয়ুর্বেদ হচ্ছে বেদ, আমাদের যে ভারতের যে প্রাচীন যে বেদ, সেই বেদ তথা চিকিৎসাশাস্ত্র। ভাব প্রকাশের মতে
মানে এখানে আয়ুর্বেদ অথর্ববেদের অন্তর্গত, 4টে বেদ আছে, ঋক সাম যজু অথর্ব, তার অন্তর্গত। এবং একে কি বলা হয় না, আয়ুর্বেদ শাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদকে ভাস্করকে দান করেন। এবং এর মধ্যে কি করা হয় না, 16 জন শিষ্যকে সংহিতা শিক্ষা দান করেন। এবং এই আয়ুর্বেদ শাস্ত্র বর্তমানেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরপর আছে পৈতৃকান সন্নিপাত জানো কফবাত সমুদ্ভবান, অর্থাৎ এখানে সংস্কৃতে একটা শ্লোক দেওয়া হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র থেকে, সেখানে তুলে ধরা হয়েছে। এই শ্লোকটিতে বলা হয়েছে যে কি না, এখানে সম নিপাত অর্থাৎ একত্র মিলিত পিত্ত কফ বাত তথা বায়ু, এই ত্রিদোষের সমন্বয়ে সৃষ্টি হয়েছে অমলের রোগ। শাস্ত্র বলতে এখানে প্রাচীন যে ভারতীয় শাস্ত্র, সেখানে দর্শন, সাহিত্য, স্মৃতি, তন্ত্র, পুরাণ, বেদ, এগুলোকে বলা হয় শাস্ত্র বলা হয়। আরেকটি লাইন তোলা হয়েছে অপম্পারে জ্বরে কাশে কামলায়ং হলিমকে, আয়ুর্বেদ শাস্ত্রগ্রন্থ থেকে রোগের প্রকার বোঝাতে শ্লোকটির উল্লেখ করা হয়েছে। এখানে জ্বর কাশিতে কামলায়ং অর্থাৎ কামলা তথা জন্ডিস রোগ বিশেষ, এই রোগে চোখ ও শরীরের অন্যান্য অংশ হলুদ বর্ণের হয়ে যায়। এছাড়াও রোগীও এই রোগক্রান্ত হলে সমস্ত কিছুই হলুদ বর্ণ দেখে, হলিমকে এবং রক্তাল্পতা। এরপর আছে পবনে তপনে চৈব, অর্থাৎ বাতাস ও রৌদ্রে কখনোই নয়, অর্থাৎ অমল বেরোতে পারবে না বাতাস এবং রৌদ্রে। পরে আরেকটি বাক্য আছে ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। এর অর্থ হচ্ছে, এর মূল অর্থ হলো যেসব জিনিসগুলি প্রাথমিকভাবে অপছন্দের বা সহজে প্রদান করা যায় না, সেগুলি প্রায়ই দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল প্রদান করে। আর আসছে একজন ঋষির নাম, যার নাম হচ্ছে চবন ঋষি। মহর্ষি ভৃগুর ঔরসে পুলোমার গর্ভে জন্মগ্রহণ করেন চবন ঋষি। এছাড়াও এই আছে রামায়ণ নিশ্চয়ই বলতে হবে না, ভারতের এটি একটি জাতীয় মহাকাব্য, এই কাব্যেরও এখানে উল্লেখ করা আছে। আর আছে চক্রধর দত্ত, এটি একটি বিখ্যাত বৈদ্য গ্রন্থ অর্থাৎ ভেষজ গ্রন্থ। এখানে এই চক্রপাণি দত্ত নামক জনৈক খ্যাতনামা পণ্ডিত রচনা করেন। ইনি খ্রিস্টীয় 11 শতকের মধ্যভাগে রাজা নয়পালের সময় আবির্ভূত হয়েছিলেন। আর সর্বোপরি সন্ধ্যা তারার সঙ্গে তুলনা করা হয়েছে কাকে, এই যে সন্ধ্যাকালে উদিগুলির মধ্যে যেমন এইটি আছে, ও চলে গেলে আমার এ ঘর আর ঘরই থাকবে না। অর্থাৎ কে বলেছে, কাকে বলেছে, এখানে মাধব দত্ত বলছে যে তার ছেলে পালিত পুত্র অমল চলে গেলে এই ঘরটার আর কোনো মূল্য থাকবে না। এই প্রশ্নটাকে উল্লেখ করতে হবে। 5 নম্বরের প্রশ্ন হবে। আবার এক জায়গায় আছে বিরক্ত হয়েছে ওই মাধব দত্ত, বলেছে যে আপনি আর এই শ্লোকগুলো আওড়াবেন না। আমি যে শ্লোকগুলোর কথা বর্ণনা করলাম সেই শ্লোকগুলো সকলের বোধগম্য নয়, সেই রকম মাধব দত্তেরও বোধগম্য নয়, সে শুধু অর্থ রোজগার করে। সেই জন্য এই শ্লোকটির যে অর্থ যা হয়েছে এটা যে কিভাবে মাধব দত্তকে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে সেইটি এখানে আলোচনা করতে হবে। আর তুমি যে নিতে চাও না, এখানে কে কি নিতে চায় না, উদ্দিষ্ট ব্যক্তির নিতে না চাওয়ার কারণটা কি, 2+3 এরকম করে প্রশ্নও হতে পারে। যেমন এইখানে কে বলছে যে ডাকঘর নাটকের অন্যতম চরিত্র মাধব দত্ত, সে বিষয়ী, কিন্তু বর্তমানে সে একটি পোষ্যপুত্র নিয়েছে, তার নাম হচ্ছে এই অমল। আর এই সঞ্চয়ী মানুষ যে দীর্ঘদিন সঞ্চয় করে অর্থ উপার্জন করেছে, সে নিঃসন্তান, তার সঞ্চিত অর্থ ভোগের কেউ নেই, সংসারে সন্তানের অভাব মেটানোর জন্য তার স্ত্রী তাদের গ্রামতুত একটা ভাইপোকে সে নিয়ে এসেছে এবং বহু শ্রমের মধ্যে দিয়ে অর্জিত অর্থ বিনা আয়াসে অন্যে উপভোগ করে ব্যয় করবে, এটা ভেবে মাধব দত্ত তার পোষ্যপুত্র গ্রহণে সে কিন্তু অসম্মত ছিল। এই বিষয়টি সেখানে লিখতে হবে এই লাইনের
অর্থাৎ এই লাইনটা এই কথা বলতে চেয়েছে। আর এখানে তাহলে তো আমি বেঁচে যেতুম, খুব ইম্পর্টেন্ট লাইন আমাদের দেখে নিতে হবে। এখানে প্রশ্ন আসবে যে কে কি হলে বেঁচে যেত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে নেওয়া আছে, এটা বলতে হবে। এখানে অন্যতম চরিত্র হচ্ছে মাধব দত্ত, পণ্ডিত হতে পারলে বেঁচে যাওয়ার কথা বলেছেন, এবং কিভাবে বাঁচবে এটা পাঠ্যাংশ পড়লেই আমরা বুঝতে পারবো যে সেটা কি না, অমল পণ্ডিত হতে চায় না, গৃহবন্দী হয়ে বইয়ের মধ্যে মুখ বুজে থাকতে চায় না, তাকে বোঝানোর জন্য মাধব দত্ত কিন্তু এই অংশটির অবতারণা করেছে। এইভাবে আমরা কতকগুলি প্রশ্নের মধ্যে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি বড় হলে পড়ব, অর্থাৎ এখানে যে গ্রন্থপাঠ সে বিষয়টি পড়ার কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে যে কেন্দ্রীয় চরিত্র অমল বড় হলে রাজার যে পাঠানো যে চিঠি সেটা পড়তে চাইছে এখানে, এবং তাকে যে প্রহরী জানায় যে রাজা অমলের মতো ছেলে মানুষদের ছোট ছোট চিঠি লেখেন, তা শুনে অমলের মনে হয় যে যদি রাজা তার কাছে প্রতিদিন একটা করে চিঠি পেত তাহলে খুব ভালো হতো, এবং শিশু মনে কৌতূহল আর জিজ্ঞাসার শেষ নেই, সে কারণে অমলের মনে এমন ভাবনার উদয় হয়েছে। এই রকমভাবে অনেক প্রশ্ন হবে, কারণ 23 পাতা জুড়ে বড় একটি নাটক, এবং এখান থেকে একেবারে ব্রড প্রশ্ন যেমন হবে এই রকম যে নাটকে রাজার চিঠি কিভাবে অমলের কাছে পৌঁছেছিল, এরকম একটা প্রশ্ন হয়। এটা পুরো 5 নম্বরে। নাটকে অমলের সঙ্গে ছেলের দলের যে কথোপকথন হয়েছিল তার নিজের ভাষায় আলোচনা করো। এই নাটকের যে বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নের মধ্যে আসবে যে ডাকঘর নাটকের মোড়ল চরিত্রটির উপযোগিতা আলোচনা করো। ডাকঘর নাটকে মাধব দত্ত চরিত্রটির উপযোগিতা আলোচনা করো। ঠাকুরদা চরিত্রটি নাটকটিকে কিভাবে তার সুন্দর যে পরিণতি, যে অন্তিম যে পরিণতি ঘটিয়েছেন এবং তার যে ভূমিকা সেটি আলোচনা করতে বলবে, এবং অমল চরিত্রটিকে সুন্দরভাবে অঙ্কন করার মধ্য দিয়ে এই নাটকের প্রশ্ন এবং তাদের যে উত্তর করে রাখতে হবে। এইভাবেই আমরা এই বৃহৎ রবীন্দ্রনাথের যে নাটক ডাকঘর তার আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।